আসসালামাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী, প্রিন্সিপাল ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড ফর্মার ডিরেক্টর অফ নিপসাম কথা বলছি। আজকের বিষয় হলো আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অথবা মূত্রতন্ত্রের প্রদাহ নিয়ে। আজকে আমাদের সাথে আছেন অতিথি ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার সাহেব। উনি নেফ্রোলজির অ্যাসোসিয়েট প্রফেসর। উনি আমাদেরকে আজকে মূত্রতন্ত্র প্রদাহ সম্বন্ধে বলবেন। তো ওনার কাছে আমার আজকে প্রথম প্রশ্ন যে মহিউদ্দিন সাহেব, আপনি ভালো আছেন? জি স্যার, ধন্যবাদ আপনি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সাথে সাথে স্বাস্থ্য কথার সকল দর্শকদেরকেও শুভেচ্ছা। জি ধন্যবাদ। আজকে আমাদের প্রথম প্রশ্ন ওনার কাছে যে আমরা ইউটিআই বা মূত্রতন্ত্রের প্রদাহ বলতে কি বুঝি? ধন্যবাদ স্যার। আপনি জানেন যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রতন্ত্রের প্রদাহ এটা খুব কমন, এবং এটি বলতে আমরা বুঝি আসলে আমাদের কিডনি থেকে শুরু করে যে প্রস্রাবের নালী ইউরেথ্রা পর্যন্ত যে কোনো জায়গায় যদি কোনো ইনফেকশান হয় বা সংক্রমণ হয়, প্রদাহ হয়। আমি যদি দর্শকদের সুবিধার জন্য একটা ছবি দেখাই স্যার, এটা আরও ক্লিয়ার হবে। এটা যদি আমরা কিডনি ধরি এবং এটা হচ্ছে আমাদের মূত্রথলি, এই কিডনি, ইউরেটার, তারপর মূত্রথলি, আর শেষেরটা হচ্ছে মূত্রনালী বা ইউরেথ্রা। এই ইউরেথ্রা থেকে শুরু করে কিডনি পর্যন্ত যে কোনো জায়গায় যখন ইনফেকশন বা সংক্রমণ হয় সেটাকেই আমরা মূত্রতন্ত্রের প্রদাহ বলে থাকি। ধন্যবাদ। ইউটিআই বা মূত্রতন্ত্রের প্রদাহ কাদের বেশি হয়? এটি স্যার সাধারণত মেয়েদের বেশি হয়, এবং মেয়েরা তাদের দেখা গেছে যে তাদের যে কোনো সময়, বিশেষ করে রিপ্রোডাক্টিভ এজে কোনো না কোনো সময় তারা একবার না একবার ইউরিনারি ইনফেকশানে ভুগে থাকেন। এছাড়াও অন্যান্য কিছু ফ্যাক্টর কাজ করে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের এই মূত্রতন্ত্রের প্রদাহ হতে পারে। ফর এক্সাম্পল স্যার, যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, যদি তাদের কোনো ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশন খান যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, অথবা যদি তাদের কোনো ট্রান্সপ্ল্যান্ট করা থাকে, এবং যারা অনেক সময় যে বাতজনিত যেগুলো রোগ থাকে, রিউমেটোলজিক্যাল ডিজিজ, যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, সেগুলো তাদের রোগ ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন বেশি হতে পারে। ইভেন স্যার, যাদের একটু বয়স্ক পুরুষ তাদের প্রোস্টেট গ্ল্যান্ডের ইনফেকশনের কারণে কিন্তু ইউরিন ইনফেকশন নিয়ে আমাদের কাছে আসতে পারে। ধন্যবাদ মহিউদ্দিন সাহেব। তো এই মূত্রতন্ত্রের প্রদাহ আমাদের কাছে রোগীরা কি কি কমপ্লেইন নিয়ে আসেন, কি কি তাদের অভিযোগ নিয়ে আসেন? চমৎকার প্রশ্ন স্যার। প্রথমেই হচ্ছে যে কোনো সিমটম ছাড়াও কিন্তু পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। যেমন স্যার, প্রেগনেন্ট লেডি আসেন, অনেক সময় তাদের রুটিন এক্সামিনেশন করতে গিয়ে ইউরিনের দেখা যাচ্ছে যে এখানে প্রস্রাবের ইনফেকশন। আর এমনি যে ধরনের ইনফেকশনগুলো আছে স্যার, আপনি আরও ভালো জানবেন যে মূত্রতন্ত্রের প্রদাহগুলো সাধারণত, ইনফেকশনগুলো সাধারণত অ্যাসেন্ডিং আকারে ইউরেথ্রাতে প্রথম আসে, তারপরে ব্লাডার বা মূত্রথলিতে, তারপরে উপরের দিকে কিডনির দিকে, কিডনি পর্যন্ত। জি জি জি। তো এই যে ইনফেকশনের রাস্তাটা, এই রাস্তা যাওয়ার পথেই কিন্তু তাদের সমস্যাগুলো হয়। যেমন প্রস্রাবে জ্বালা পোড়া করে, প্রস্রাব ঘন ঘন হয়, একটা ইরিটেশন তাদের মধ্যে তৈরি হয়। এই জ্বালা পোড়া এবং ঘন ঘন যখন আরেকটু বাড়ে, তখন তাদের তলপেটে আমরা বলি যে তাদের ব্যথা অনুভব করে প্রস্রাব করার সময়। এবং এই ইনফেকশনটা যখন আরও উপরে উঠে যায়, যেটা স্যার কিডনির দিকে বা ইউরেটারে, তখন সেই জিনিসটি খুবই আমরা গুরুত্ব দিয়ে থাকি। আমরা আমাদের মেডিকেল পরিভাষায় বলি পাইলোনেফ্রাইটিস। তখন পেশেন্টের কোমর ব্যথা হতে পারে, পেটের উপরের দিকে ব্যথা হতে পারে, পেশেন্টের জ্বর আসতে পারে কাঁপুনি সহ, এবং পেশেন্টের বমি বমি ভাব এবং বমিও হতে পারে। এবং এটি তখন খুবই মারাত্মক আকার ধারণ করে এবং প্রয়োজনে হসপিটালাইজও করতে হয়। ধন্যবাদ মহিউদ্দিন সাহেব। মূত্রতন্ত্রের প্রদাহে আমরা কি কি পরীক্ষা নিরীক্ষা করে আমরা এই ইনফেকশনটা ধরতে পারবো? আচ্ছা, ধন্যবাদ স্যার। প্রথমেই যেটা হচ্ছে, আমরা তো আমাদের ক্লিনিক্যাল সায়েন্স সিমটমের উপরে যাই। তারপরে যখন আমাদের সন্দেহ হয় আমরা কিছু টেস্ট করি, বেসিক টেস্টগুলো। তার মধ্যে প্রথম এবং একটি টেস্টও যদি বলেন স্যার, সেটাকে হচ্ছে আমরা রুটিন এক্সামিনেশন অফ ইউরিন করি। এবং আমরা যাদের বারবার ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হয় বা একটু আনইউজুয়াল চিন্তা করে, আমরা কালচারও পাঠিয়ে দিই। তার মাধ্যমে আমরা কোন জীবাণুটি করছে সেটিরও আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোন জীবাণু হচ্ছে এবং কোন অ্যান্টিবায়োটিকে কাজ করছে। এর পাশাপাশি স্যার আমরা রক্তের সিবিসি করতে পারি, যেটাকে বলে কমপ্লিট ব্লাড কাউন্ট। সেখানে আমরা ইনফেকশনের মাত্রাটা দেখতে পারি কেমন। আমরা সেখানে বিভিন্ন শ্বেতকণিকার পরিমাণগুলো, নিউট্রোফিল কেমন, সেগুলো দেখে অ্যাসেস করতে পারি পেশেন্ট ইনফেকশনটা কতটুকু মারাত্মক আকারে ধারণ করেছে।
এছাড়া স্যার আমরা যাদের মূত্রতন্ত্রের মধ্যে আমরা যদি চিন্তা করে থাকি যে তাদের কোনো স্ট্রাকচারাল গঠনগত অথবা ফাংশনাল কোনো সমস্যা হচ্ছে, কার্যক্ষমতা নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আমরা একটি আলট্রাসোনোগ্রাম করতে পারি কিডনির এবং ইউরিনারি ব্লাডার এগুলো সহ। এবং যদি পুরুষ আমরা সাথে বয়স 50-এর উপর হলে প্রোস্টেটটাও দেখে নিই। আর যদি কারো আমরা চিন্তা করি যে তার পাথর আছে, হয়তো বারবার ইনফেকশন হচ্ছে এই পাথরের কারণে, সেক্ষেত্রে আমরা অনেক সময় এক্স রে করে থাকি কিডনির যে কোনো পাথর আছে কিনা দেখার জন্য। ধন্যবাদ মদন সাহেব। এরপরে আমি একটু জানতে চাই যে, এবং আমাদের সুধী মণ্ডলী মাধ্যমে আপনার কাছে জানতে চাই কি কি ব্যবস্থা নিলে আমরা, আচ্ছা ইউটিআই পেশেন্টকে কি কখনো হসপিটালাইজ করতে হয়? জি স্যার, চমৎকার প্রশ্ন। আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সাধারণত হসপিটালাইজ করতে হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমি আপনাকে বললাম স্যার যে পাইলোনেফ্রাইটিস, যেটি রোগের ঘন ঘন প্রস্রাব জ্বালাপোড়ার সাথে যখন দেখা যায় যে পেশেন্ট বমি করছে, বমির ভাব হচ্ছে, জ্বর এবং কাঁপুনি দিয়ে আসছে, এবং তাদের কোমরের পেছন দিকে যেখানে আমাদের কিডনি থাকে সেই পাঁজরের ওখানে যদি তার ব্যথা অনুভব করে, তখন আমরা হসপিটালাইজ করতে হয়। যখন বমি থেকে আমরা যে লবণ পানির ভারসাম্য যদি নষ্ট হয়ে যায়, কখনো কখনো স্যার কিডনির কার্যক্ষমতাটা সাময়িকভাবে কমে যেতে পারে, যেটাকে আমরা রেনাল ইম্পেয়ারমেন্ট বলি, তখন আমাদেরকে রোগীকে ভর্তি করানো লাগতে পারে। আচ্ছা, তখন আমরা কি সেরাম ক্রিয়েটিনিন এবং ইজিএফআর এই দুটো জিনিসকে দেখে আমরা বুঝতে চাই যে কিডনির অবস্থাটা কেমন? জি জি স্যার, আপনি ঠিকই বলেছেন, চমৎকার এই প্রশ্নটা অবতারণা করার জন্য। যখন আমরা দেখি যে চিন্তা করি যে পেশেন্টের কিডনিতে হয়তো বা এই সংক্রমণটা যেহেতু হয়েছে, তার ক্রিয়েটিনিনটা দেখলে আমরা বুঝতে পারি যে তার কার্যক্ষমতাটা কিডনির এখন কেমন আছে। এবং সেক্ষেত্রে যদি তার আগে থেকেই কিডনির সমস্যা থেকে থাকে দীর্ঘমেয়াদী, তাহলে কি ওই দীর্ঘমেয়াদীর উপর এই এখন আকস্মিক কিডনির আবার কোনো সমস্যা হলো কি না, বা নতুন করেই কি সমস্যা হলো কি না, এটার জন্য আমরা স্যার ক্রিয়েটিনিন ইজিএফআরও দেখতে পারি। ধন্যবাদ মহিউদ্দিন সাহেব। ইউটিআই হলে আমরা সাধারণত মূত্রতন্ত্রের প্রদাহে আমরা কি কি চিকিৎসা দিতে পারি? স্যার প্রথমে আছে আমরা কিছু ইন জেনারেল বলি যে আপনার পর্যাপ্ত পানি খাবেন, পানি, শরবত, ওরসালাইন। যাদের ডায়াবেটিস নেই তাদের ক্ষেত্রে স্পেশালি আমরা ওরসালাইন শরবতটা অ্যাড করি। তারপর আমরা বলি যে আপনি প্রস্রাবটা আটকে রাখবেন না, 2.5 থেকে 3 ঘন্টা পর পর অ্যাটলিস্ট সবসময় একটা প্রস্রাবের হ্যাবিট মেনটেন করবেন। রাতে শোবার আগে 2 বার প্রস্রাব করে শুবেন, যেন আপনার মূত্রথলিতে প্রস্রাবটা জমে না থাকে। এবং স্বামী স্ত্রী যে মেলামেশার আগে পরে সেখানে আমরা হাইজিন মেনটেন করতে বলি, প্রস্রাব করে নিতে বলি। এগুলো হচ্ছে স্যার প্রিভেন্টিভ আমাদের আসপেক্ট ট্রিটমেন্টের মধ্যে আমরা বলি। আর ট্রিটমেন্টের মধ্যে স্যার আমরা ওরালিও দিতে পারি, আবার ইনজেক্টেবল আমরা যখন পাইলোনেফ্রাইটিস চিন্তা করি সেক্ষেত্রে আমাদের কিছু অ্যান্টিবায়োটিক চয়েস করতে পারি। তবে এখন দেখা যাচ্ছে স্যার অনেক ক্ষেত্রেই যাদের বারবার ইনফেকশন হয়, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স পাওয়া যায়, তো সেক্ষেত্রে আমরা কালচার পাঠিয়ে দিয়ে আমরা একটা এমপিক্যাল অ্যান্টিবায়োটিক শুরু করি, তারপরে কালচার দেখে আমরা প্রয়োজন হলে সেটাকে আমরা চেঞ্জ করি। ধন্যবাদ। কিছু কিছু মহিলা এবং পুরুষ আসেন আমাদের কাছে বারবার যে তাদের ইউরিন ইনফেকশন বা মূত্রতন্ত্রের প্রদাহ বারবার হচ্ছে, এবং তারা এই কমপ্লেন নিয়ে বারবার এই কারণটা কি বারবার তাদের আসা? জি, চমৎকার একটি প্রশ্ন স্যার। এটি দুটো ব্যাপার থাকে যে কোনো রোগের, বিশেষ করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের। একটা হচ্ছে স্যার হোস্ট, যিনি আক্রান্ত হচ্ছেন, আরেকটা হচ্ছে জীবাণু। আপনি যে জানেন যে স্যার কমন যে জীবাণুগুলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন করে, আমরা এগুলো গ্রাম নেগেটিভ, ইকোলাই, ক্লেপসিয়ালা, সুডোমোনাস, এই ধরনের প্রোটিয়াস, এই জীবাণুগুলো স্যার কিন্তু সংক্রমণের সুবিধা হচ্ছে মহিলাদের, যেটা আমি আগেও বলেছি হয়, কারণ কি পায়ুপথের যে রাস্তাটা, মলদ্বারটা, তাদের সাথে তার প্রস্রাবের যে ওপেনিংটা, সেটা জননেন্দ্রিয়র ওপেনিং সবগুলো খুব কাছাকাছি। এই জন্য মহিলাদের দেখা যায় যে যারা হাইজিন মেনটেন করেন না তাদের ইনফেকশনটা চান্সটা বেশি থাকে। আরেকটা হচ্ছে যাদের আমি বলেছি যে স্যার যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন ডায়াবেটিস আছে বা অন্য কোনো কারণ আছে যেগুলো তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে, কোনো ওষুধ খাচ্ছে সেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে, তাদের এই ইনফেকশনগুলো বারবার হয়। সেক্ষেত্রে আমরা তাদেরকে অনেক সময় যেই অ্যাডভাইসগুলো আমি আগে বলেছি এগুলোর সাথে স্যার আমরা আরও যোগ করি যে আপনি হাইজিনটা মেনটেন করবেন, যখন আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবেন, সামনে থেকে পেছন দিকে পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন, তাহলে ওই ইনফেকশনের চান্সটা কমে যায়। আর স্যার আপনি জেনে থাকবেন যে এখন ক্র্যানবেরি জুস, ক্র্যানবেরি ক্যাপসুল বাংলাদেশে আমাদের খুব অ্যাভেলেবেল, আমরা প্রেসক্রাইব করি। যারা রিকারেন্ট ইনফেকশনে ভোগেন তাদেরকে আমরা যদি এই ক্র্যানবেরি ক্যাপসুল বা ক্র্যানবেরি জুসটা আমরা ইউজ করি, তখন দেখা যায় যে এটা ব্লাডার ওয়ালে ওই জীবাণুটা অ্যাডহেয়ার করতে পারে না,
লাগতে পারে না, ফলে ওনাদের চান্স অফ ইনফেকশনটা কমে আসে। তো আমরা এটা অনেক দীর্ঘমেয়াদী 3 মাস 6 মাস পর্যন্ত তাদেরকে এটা খেতে বলি। আর যাদের এত কিছুর পরেও বারবার ইনফেকশন হয় তাদেরকে আমরা লো ডোজ অ্যান্টিবায়োটিকে বেশ কয়েক মাস রাখতে পারি, সেটা পেশেন্টের উপর ডিপেন্ড করে। জি, ধন্যবাদ মহিউদ্দিন সাহেব। আপনাকে শেষে একদম আমি জানতে চাই যে আমরা কি করলে, কি ব্যবস্থা নিলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি? জি স্যার, ট্রিটমেন্টের পার্টে আমি কিছু প্রিভেন্টিভ কথা বলেছি। আমি যেহেতু আমাদের দর্শকদের জন্য বলছি এবং আমাদের মা বোনরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ভোগেন, তারা দেখে যাচ্ছে যে স্যার হ্যাবিটটা হচ্ছে যে প্রস্রাবটা আটকে রাখেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তারা দেখা গেল যে স্কুলে হয়তো একটা ইয়াং মেয়ে আছে অথবা অফিসে আছেন, তারা সরাসরি টয়লেটগুলো করছেন না, পরিষ্কার বাথরুম না থাকার জন্য। তো এবং অনেক কমফোর্টেবলও না। এই জন্য হয় কি, তাদের ওই মূত্রথলিতে জীবাণুটা বাড়ার সময় পেয়ে যায়। উনি যদি পানি খেতেন এবং সাথে সাথে বাথরুমে যেতেন, ওই জীবাণুটা কিন্তু ওয়াশ আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সাথে সাথে একটু পানি খাওয়ার অভ্যাসটা ঠিক রাখা, অ্যাটলিস্ট 2-2.5 লিটার নিয়মিত পানি খাওয়া, ওই যে রাতে শোবার আগে প্রস্রাবটা করে শোয়া, এবং তার যদি কোনো শারীরিক সমস্যা থাকে, কিডনির পাথর থাকে, কিডনিতে কোনো সিস্ট থাকে বা কিডনির কোনো আকৃতিগত স্ট্রাকচারাল কোনো সমস্যা থাকে, সেগুলোর চিকিৎসা নেওয়া। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, সুধী মণ্ডলী, আমরা এতক্ষণ জানতে পারলাম যে মূত্রতন্ত্রের প্রদাহ এবং ইউরিনারি ইনফেকশন বা ইউটিআই ইনফেকশন নিয়ে পেশেন্টরা আমাদের কাছে আসেন তাদের প্রস্রাবে জ্বালা পোড়া নিয়ে, এবং সেই সাথে কিছু কিছু পেশেন্ট আসেন বারবার তাদের ইউরিন ইনফেকশন হচ্ছে এবং তারা তখন চিকিৎসকের পরামর্শ হন, এবং আমরা তাদেরকে ইউরিনের একটা রুটিন এক্সামিনেশন এবং সেই সাথে একটা সেরাম ক্রিয়েটিনিন যদি করে নিই, তাহলে আমরা কিডনির অবস্থাটাও বুঝতে পারি এবং ইউরিনের ইনফেকশনটা কী অবস্থায় আছে সেটাও আমরা বুঝতে পারি। এবং ইউরিনের এই টেস্ট করে আমরা যদি পাস সেল বেশি পাই তাহলে, এবং আমরা একটা কালচার করতে দিই, এবং কালচার হলে আমরা কালচারে কোন অ্যান্টিবায়োটিক কাজ করবে তখন আমরা সেই মতো সেই অ্যান্টিবায়োটিকটি দিয়ে তাদেরকে ভালো করার চেষ্টা করি। এবং ইউটিআইকে অবহেলা করলে চলবে না, মানে মূত্রতন্ত্রের প্রদাহকে অবহেলা করলে চলবে না। কারণ হচ্ছে এটাকে অবহেলা করলে দেখা যাবে আমাদের দেশে আজকাল এইটা অবহেলা করার জন্য অনেকেই কিডনি পর্যন্ত পাইলোনেফ্রাইটিস অর্থাৎ কিডনি পর্যন্ত প্রদাহ হয়ে যাচ্ছেন এবং কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছেন, এবং সেখানে তাদের ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে এবং ইজিএফআর আস্তে আস্তে কমে যাচ্ছে, যার জন্য কিডনি ড্যামেজ হয়ে তখন তারা অনেক কিডনি পেশেন্ট আমাদের দেশে আছেন এবং তাদেরকে শেষ পর্যন্ত চিকিৎসা করতে হয়। যাতে কিডনি যাতে ইনভলভ না হয় সেজন্য আমাদেরকে সাথে সাথে ওনাদেরকে চিকিৎসা করতে হবে। এবং শুধু তাই নয়, অনেক পেশেন্ট এই কিডনির অসুস্থতা নিয়ে পরে ডায়ালাইসিস, সারা জীবন ডায়ালাইসিস করতে হয়। তো এই অবস্থায় যেন না পড়েন এবং কখনও যেন প্রস্রাবকে আটকিয়ে না রাখেন, এবং প্রস্রাবকে আটকিয়ে রেখে আমাদের মহিলাদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়, প্রস্রাব আটকিয়ে রাখেন এবং তার জন্য কিডনিতে অনেক সময় প্রবলেম দেখা যায়। তো কিডনির স্বাস্থ্যকে ভালো রাখতে হবে, কিডনিকে ভালো রাখতে হবে, এবং পেইন কিলার বিশেষ করে খাবেন না বেশি, এবং একটি বা দুটা পেইন কিলার, এর চেয়ে বেশি পেইন কিলার খেলে কিডনি ড্যামেজ হবে এবং কিডনিকে ড্যামেজ করতে পারে। বা অ্যান্টাসিড জাতীয় ওষুধও আমাদের কিডনিকে অনেক ক্ষতি করে ফেলে, এবং তখনই আমরা খুবই অসুবিধার মধ্যে পড়ে যাই। সবাই কিডনি যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং এইভাবে যাতে আমরা কেয়ার নিয়ে কিডনি ডিজিজকে প্রিভেন্ট করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি। স্বাস্থ্য কথা থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ চৌধুরী, এবং আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য এবং লাইক দেওয়ার জন্য। ধন্যবাদ।